নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছেন। চিঠিটা কেন লিখলেন, কি দরকার ছিল? এইরকম চিঠি বা এইরকম আবেদন আমি যতদূর জানি কোনো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কিন্তু লেখেনি। কেন চিঠি লিখলেন আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত প্রকাশ করবেন। আমি যেটুকু বুঝতে পারলাম বা উপলব্ধি করলাম একজন বাঙালি হিসাবে, সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখবেন এরকম বহু জয়েন্ট ফ্যামিলি ছিল আগে, যেখানে 7-8 ভাই বোন, 10 ভাই বোন মিলে একটা সংসার। তো সেই 6 ভাই বা 7 ভাইয়ের সংসারে সবাই কিন্তু একরকম হতো না। কেউ পড়াশোনায় খুব ভালো, আচার ব্যবহারে ভালো, কাজে কর্মে ভালো। তো এরকম 6-7 ভাইয়ের মধ্যে একটা ভাই কিন্তু একদম আউট অফ কন্ট্রোল। সে সংসারের নিয়ম কানুন মানে না, সংসারের রোজগার থেকে শুরু করে কোনো কিছুই সে সংসার থেকে অ্যাকচুয়ালি বিচ্যুতির পথে হাঁটছে। ভাইয়েরা কমপ্লেন, দাদারা কমপ্লেন করে, ধরে মারে, বিভিন্নভাবে তাকে সংসারে নিয়ে আসার জন্য বা জয়েন্ট ফ্যামিলিতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। বাবাও শাসন করে, মায়েতেও শাসন করে, কিন্তু সে তার নিজের গো ছাড়বে না। বাবা অসহায় হয়ে পড়ে, নিজের সন্তান ত্যাগ করতেও পারছে না, আবার ধরে রাখতেও পারছে না। এমত অবস্থায় সে একটা ফাইনাল ডিসিশন নিয়েই ফেলে যে এর একটা কিছু বিহিত করতে হবে। সেই বিহিত করার আগে শেষ চেষ্টা সেই সন্তানকে খুব করে বোঝায়, কাছে বসিয়ে নানানভাবে তাকে বোঝানো হয়, গায়ের মাথায় হাত বুলিয়ে। তারপর ডিসিশন নেয়, তার অন্যান্য সন্তানদেরকে বলে যে এই যা বোঝানো হলো, এরপরেও যদি ও লাইনে না আসে তাহলে তোমরা উচিত ব্যবস্থা নেবে বা আমি কিন্তু উচিত ব্যবস্থা নেব। ঠিক সেই রকমই আমার মনে হয় যেন পশ্চিমবঙ্গে এখন যে দৈন্যদশা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যটা যেভাবে চলছে, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যটাই শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে তা নয়। এই পশ্চিমবঙ্গের জন্য সারা ভারতবর্ষ আজকে একটা থ্রেটের জায়গায় চলে এসেছে। স্বাধীনতার পর থেকে বা বহু আগে থেকে কাশ্মীর যে সমস্যা, তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি। আমরা কোনোদিন ভাবিনি যে কাশ্মীর এরকম শান্ত হবে, 370 ধারা অবলুপ্তি হবে, এরকম কিন্তু আমরা দেখিনি। আজকে সেই কাশ্মীরে বিধানসভা ভোট হলো এবং আগের তুলনায় অনেক শান্তিতে আছে। কাশ্মীরে যে ডাইরেক্ট সন্ত্রাস, জঙ্গি, গোলাগুলি, বর্ষণ, বোম বিস্ফোট, যেটা পশ্চিমবঙ্গে হয় না বা নেই এখনো, কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্কে এই পশ্চিমবঙ্গটাকে ছিনিয়ে নেওয়া বলুন বা ভারতবর্ষর মাটিটাকে সবসময় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মাটির মাধ্যমে, সেটা বলুন, এটা কিন্তু হয়ে আসছে আজ বিগত 15-20 বছর ধরে। ইদানিংকালে চাড়া দিয়ে উঠেছে সব থেকে বেশি। আপনারা দেখবেন 1.5-2 বছর ধরে বাংলাদেশে যে অশান্তি চলছে, এই অশান্তির পরে মাসখানেক আগে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে যে জামাতি গোষ্ঠী, পাকিস্তানপন্থী এবং ইসলাম সন্ত্রাসবাদী দল একটা,
তারা সেই 1971 সালের আগে থেকে বাংলাদেশকে অশান্ত করে রেখেছিল। এই জামাত ইসলামী সংগঠন যত আসন পেয়েছে, প্রায় 70টি আসন পেয়েছে শোনা যাচ্ছে। এই 70টি আসনের মধ্যে 50-55টি আসন আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া। তার মানে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, দিনাজপুর, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর সিমাঞ্চল, এই যে বর্ডার লাইনটা আছে, এই বর্ডার লাইনে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করছে এই জামাত গোষ্ঠী। যত আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, তারা শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি করে নিয়েছে পশ্চিমবঙ্গকে, এবং অবাধ যাওয়া আসা, যেন মোড়ের মাথায় পান কিনতে যাওয়া বা চা খেতে যাওয়া। কথায় কথায় বর্তমান শাসক দল বলে যে বর্ডার সিকিউরিটির কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে, আমাদের কিছু করার নেই। তা সেই মাসি বা খালা পুকুরা যদি জায়গা না দেয়, আশ্রয় না দেয়, সে যতই গার্ড থাকুক, সে তো আঙুল ফাঁক দিয়ে বেরোবেই। এই ভোট ঘোষণা হলো না, এখনো এসআইআর প্রক্রিয়া চলছে। এই এসআইআর যদি না হতো, কোটি কোটি লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশির নাম ধরা পড়তো না, এবং বর্তমান শাসক দল এবং পূর্ববর্তী যে লাল শাসক দল ছিল, এরা প্রত্যেকেই কিন্তু এইভাবেই কাজ করে এসেছে এবং পশ্চিমবঙ্গের মাটিটাকে ব্যবহার করে ভারতের নানা রকমের কার্যকলাপ তৈরি করছে। এক তো আমাদের রাজ্যে শিল্প বলে নেই, যেগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেল। বিগত 15 বছর ধরে 6 থেকে 7 হাজার কোম্পানি উঠে পালিয়েছে। এখানে শিল্প বলতে শুধু ভাতা, দান খয়রাতি, যে হারে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, কয়লা, বালি থেকে শুরু করে ইভেন শিক্ষা, সেটাও লুট, দুর্নীতি একটা বিশাল বড় আস্তানায় পরিণত হয়েছে। এবার দেখুন, কন্টিনিউ জঙ্গি ধরা পড়বে এবং পড়ছে। গতকালকে মালদা থেকে 2 জনকে অ্যারেস্ট করেছে। খোদ কালীঘাটে পাকিস্তানের জঙ্গি ঘাপটি মেরে বসেছিল দিদিমণির পাড়াতে, অথচ পশ্চিমবঙ্গের পুলিশের কাছে কোনো খবর থাকে না। তো মোদির যে খোলা চিঠি, সেটা ওপেন লিখেছেন যে বঙ্গবাসীর কাছে প্রার্থনা করেছেন যে একটিবার সুযোগ দেওয়া হোক, এবং যে পশ্চিমবঙ্গের বা বাংলার যে সোনার বাংলা একটা নাম ডাকছিল, যে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সিতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একটা সর্বপ্রথম নাম গ্রহণ করা হতো, ডিসিশন মেকার ছিল, ইন্ডাস্ট্রিতে 1 নম্বর ছিল। সেই ইন্ডাস্ট্রিতে 1 নম্বর তো পরের কথা, ইন্ডাস্ট্রি যেগুলো পালিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন যেভাবে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত, শিক্ষিত, শ্রমিক, কর্মচারী প্রত্যেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়া যাতে আটকানো যায়, কর্মসংস্থান যাতে হয়, মানুষের মান সম্মান যাতে ফিরে আসে, সন্ধ্যের পরে মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় করে, গণধর্ষণ, গণলুট, সন্ত্রাসী কার্যকলাপ, মার দাঙ্গা, বোমাবাজি, অল্পতেই ভাঙচুর, এই যে লাগাতার পশ্চিমবঙ্গকে একটা ত্রাসের জায়গা সৃষ্টি করে রেখেছে শাসক দলের সহায়তায়, সেই সব দিন আর দেখতে হবে না। যদি বিজেপিকে একটা সুযোগ দেওয়া হয়, তাহলে এর অবসান হবে এবং সুন্দর একটা সুশাসন কায়েম করা হবে, এটাই ওনার উদ্দেশ্য। এরপরেও যদি বাঙালি না বুঝে, এরপরেও যদি নিজেকে ভাবে আমি সর্বেসর্বা,
টিভির সামনে বসে গুজরাটকে গালাগালি করবে, দক্ষিণ ভারতকে গালাগালি করবে, বিজেপি শাসিত রাজ্য গালাগালি করবে, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবো না। অথচ তারই ছেলে গুজরাটে চাকরি করে টাকা না পাঠালে সেই বাবার কিন্তু সংসার চলে না। এই হচ্ছে বাঙালি। বাঙালি যারই খায় তারই নিন্দা করে, তারই অপপ্রচার করে, আবার তার পায়ে ধরতে গিয়েও পিছপা হয় না রাতের অন্ধকারে। এই হচ্ছে বাঙালির চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য। তো সেই বাঙালিকে এখন ঠিক করতে হবে। সেই অবুঝ অকাট সন্তানের মতন যে আমাদের কি পরিণতি, আমরা কি করব, কি কি করতে চাই। মোদি চিঠিটা কিন্তু এমনি এমনিও দেয়নি। যদি বাঙালি না বোঝে, আজকে দেখুন দীর্ঘ 10 বছর ধরে প্রত্যেকেরই আবেদন, জনস্বার্থ মামলা, যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হোক। এখানে শাসন আইন মেনে হয় না, শাসক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে পঞ্চায়েত লেভেলে হোক, কর্পোরেশন লেভেলে হোক, আর স্টেট লেভেলে হোক। এমএলএ এমপি পঞ্চায়েত প্রধানের ইশারাতেই সবকিছু হয়। তো ভারতের সংবিধান এখানে চলে না বা মানা হয় না। যদি সেরকম কিছু না হয়েছে, তাহলে প্রহরণ্য ধনঞ্জয়, এর পরবর্তী কালে পশ্চিমবঙ্গের কপালে কিন্তু খুব দুঃখ নেমে আসছে। কারণ এত বড় ভারতবর্ষ একটা দেশ, বিশাল দেশ, এই সামান্য একটা অঙ্গরাজ্যের জন্য পুরো দেশটাকে নষ্ট বা বেহাত হতে দেওয়া যায় না। তখন কিন্তু এই মোদি বলুন বা ভারত সরকার বলুন, পশ্চিমবঙ্গকে টাইট করার জন্য বা দেশের যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চলছে পশ্চিমবঙ্গের মাটিটাকে ব্যবহার করে, তখন কিন্তু সেই টাইট দিতে পিছপা হবেন না। আর যদি বিজেপি সরকার আসে, তাহলে গণতান্ত্রিকভাবে যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি ভোটার বা এইখানে এসে বসবাস করছে, 100 দিনের কাজের টাকা ভাগ বসাচ্ছে, রেশনে ভাগ বসাচ্ছে, জাতীয় সম্পত্তি নষ্ট করছে, সেই সবগুলোকেও কিন্তু বাধা দেওয়া যাবে। তো চিঠি এমনি এমনি দেয়নি, অনেকে প্রচার করবে, বিশেষ করে বিরোধী পক্ষ প্রচার করবে। আর এর আগেও বহুবার প্রধানমন্ত্রীকে নানানভাবে অপমান করা হয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রী, উনি সমস্ত রাজ্যেরই প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক, যেখানে সারা পৃথিবীর মানুষ, বড় বড় দেশ, বড় নেতা আজকে মোদিকে সমীহ করছে। সেখানে পশ্চিমবঙ্গের কিছু 420 জনতা তাকে যে অবজ্ঞা তাচ্ছিল্য করা, এটা বরাবর ইন্দিরা গান্ধীকেও করেছে, রাজীব গান্ধীকেও করেছে, প্রত্যেকে এটা করা তাদের একটা মানসিক বিকারের সঙ্গে তুলনা করা যায়। নিজেকে যতই চতুর ভাবুক, বুদ্ধিমান ভাবুক, আর যাই ভাবুক। তো এই ওপেন চিঠি এমনি এমনি কিন্তু দেয়নি, এর মধ্যে অনেক রাজনৈতিক রহস্য আছে। এই রহস্য বা এই গুরুত্বটাকে আজকে বাঙালিকে কিন্তু বুঝতে হবে, তারা কি চায়।